বন্ধুরা, আজকের ক্লাসটি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের ক্লাসে আমরা সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেমকে নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ যে এর আগের বছরগুলিতে এখান থেকে তোমাদের ভুরি ভুরি প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করেছে। বিশেষ করে যারা ম্যাথের ওপর ডেমো দিয়েছিল তাদেরকে কিন্তু অসংখ্য প্রশ্ন এখান থেকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। তাই প্রত্যেকে মনোযোগ সহকারে আজকের পুরো ভিডিওটা দেখো এবং এই পুরো নাম্বার সিস্টেমটা আজকের আমি ক্লাসে পুরো ক্লিয়ার করে দেব, পুরোটাকে কমপ্লিট করব। এখান থেকে তোমাদের কোনো ডাউট কিন্তু থাকবে না এবং সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম থেকে যা কিছু তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবে তোমরা অনায়াসে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাযথভাবে কিন্তু দিতে পারবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে ক্লাসের পিডিএফগুলো যারা পারচেস করতে চাইছো একদম স্বল্প মূল্যে সবার কথা মাথায় রেখে তোমরা চাইলে পারচেস করতে পারো। এই যে স্ক্রিনে নাম্বারটি দেওয়া রয়েছে এখানে তোমরা অনলি হোয়াটসঅ্যাপ করে কিন্তু পারচেস করতে পারবে। তাহলে আজকের এই ক্লাসে আমরা সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব এবং পুরো নাম্বার সিস্টেমটাকে কিন্তু এখানে কভার করে দেব। তাহলে দেখো, প্রথমেই আমরা দেখব এই সংখ্যা বা নাম্বারস। দেখো, সংখ্যা বা নাম্বারস এটাকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমটি হলো বাস্তব সংখ্যা বা যেটাকে আমরা ইংরেজিতে বলছি রিয়েল নাম্বার, আর একটা হলো কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বারস। দেখো, এখানে ইংরেজি ট্রামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ গত বছরে তোমাদের ইংরেজি ট্রাম দিয়ে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করেছে। প্রত্যেকটার ইংরেজি ট্রাম কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ওর জন্য দেখো আমি ইংরেজির নামগুলো কিন্তু আমি নিচেই নিচেই লিখে দিয়েছি। এখন এই বাস্তব সংখ্যা আমরা কাকে বলবো? বাস্তব সংখ্যা মানে বাস্তবে যে সংখ্যাগুলো আমরা পেয়ে থাকি, যে সংখ্যাগুলো বাস্তবে রয়েছে সেগুলো প্রত্যেকটাই হলো বাস্তব সংখ্যা। অপরদিকে কাল্পনিক সংখ্যা মানে বাস্তবে যে সংখ্যা আমরা পাই না, যেগুলো কল্পনার মধ্যে আসে, যেগুলোর কোনো নির্দিষ্ট কোনো মান থাকে না, সেটাই হচ্ছে আমার কাল্পনিক সংখ্যা। এখন যারা ক্লাস 10-এতে অঙ্ক ভালো করে পড়েছো বা 11-12-এ যারা সায়েন্স নিয়ে পড়েছো প্রত্যেকেই সিধর আচার্যের ফর্মুলা পড়েছো। এবং সিধর আচার্যের সময় আমরা দেখেছিলাম যে ওখানে যে রুট বা বীজ যে নির্ণয় করতে হতো সেখানে রুটের একটা কিন্তু কাজ থাকতো। এই ইমাজিনারি নাম্বারের যদি আমি একটা উদাহরণ দিই, তাহলে রুটের ভেতরে মাইনাস দিয়ে কোনো কিছু যদি লেখা হয় তার অর্থই কিন্তু ইমাজিনারি। অর্থাৎ এনের ভ্যালু যদি আমি ধরে নিই 1 2 3 4 যা খুশি, অর্থাৎ রুট ওভার দিয়ে মাইনাস তারপরে তুমি যা খুশি লেখো সেটার কিন্তু মান আসবে 1 2 3, যা খুশি লেখো সেটা কিন্তু আমার ইমাজিনারিকেই কিন্তু চিহ্নিত করে। তাহলে ইমাজিনারি একটা সংখ্যা তুমি যখন বলবে যে সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা বাস্তব আর একটা বাস্তব সংখ্যার কাল্পনিক সংখ্যা, তাহলে কাল্পনিক সংখ্যার উদাহরণ দিতে পারে, তখন কিন্তু তোমরা এটা বলতে পারো যে রুটের ভেতরে এমন একটা সংখ্যা যেটা আমার মাইনাস দিয়ে শুরু হবে, তাহলে সেটা কিন্তু আমার ইমাজিনারি নাম্বার। ক্লিয়ার? চলো এবারে দেখব বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি। একটি হলো মূলদ সংখ্যা, যেটাকে আমরা ইংরেজিতে বলি রেশনাল নাম্বার। এখন মূলদ সংখ্যা আমরা কাকে বলবো? আমরা প্রত্যেকেই জানি যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করি সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। এবার এর পরিবর্তে তোমরা পি বাই কিউ এর পরিবর্তে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি যা খুশি বলতে পারো। এটা জাস্ট গাণিতিক ব্যাপারটাকে বোঝানোর জন্য পি বাই কিউ বলা হয়ে থাকে। এবং মনে রাখতে হবে যেখানে কিউ নট ইকুয়াল কিন্তু জিরো, অর্থাৎ হর আমার কোনোভাবে কিন্তু জিরো হবে না। তাহলে এর যদি আমি উদাহরণ দেখি তাহলে আমি বলতে পারি 1। কেন? তার কারণ দেখো 1 কিছু নেই মানে নিচে 1 আছে, এখন 1 1 কেটে গেলে আমার 1 থাকে, তাই এটা কিন্তু আমার মূলদ সংখ্যা। আবার যদি বলি 2, তাহলে 2 কিছু নেই মানে 1 আছে, তাহলে দেখো আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি 2/1 মানেই 2, তার মানে সেটাও কিন্তু আমার মূলদ সংখ্যা। আবার যদি বলি 4, কিছু নেই মানে 1 আছে, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, তার মানে এটাও আমার কিন্তু মূলদ সংখ্যা। আবার যদি একটা উদাহরণ দিই, যেমন 0.5, এটাও কিন্তু আমার মূলদ সংখ্যা, কারণ 0.5কে তুমি যদি দশমিক তুলে রাখো তাহলে 5/10 মানে 5 একে 5, 5 2 10, অর্থাৎ 1/2, এটাও কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, তাই এটাও কিন্তু আমার মূলদ সংখ্যা। অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে যেখানে আমার কিউ নট ইকুয়াল জিরো হবে। তার কারণ আমরা জানি যে কোনো কিছুকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি, অর্থাৎ যে কোনো সংখ্যা হতে পারে, সেটাকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি তাহলে সেটা কি হয়ে যাবে? সর্বদা আমার অসঙ্গত হয়। এখন এই শূন্য দিয়ে ভাগ করলে কেন আমার অসঙ্গত হচ্ছে সেই নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও তোমাদের দেব,
সেখানেতে আমি কারণটা পরিষ্কারভাবে বিশ্লেষণ করে দেব। তাহলে আমি দেখতে পাচ্ছি বাস্তব সংখ্যা একটা হলো মূলদ সংখ্যা, সেখানেতে উদাহরণ তোমরা যা খুশি দিতে পারো। আর অমূলদ সংখ্যা যেটাকে আমরা ইংরেজিতে বলছি ইরেশনাল নাম্বার। এখন অমূলদ সংখ্যা কোনগুলো? না যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না সেগুলোই আমার অমূলদ সংখ্যা, অর্থাৎ এর যে বিপরীত সেটাই আমার অমূলদ। তাহলে অমূলদের যদি আমি উদাহরণ দিই তাহলে কি বলবো? দেখো √5 আমি বলছি। তাহলে √5 যেহেতু এটা একটা, কারণ √5 এটাকে তুমি তো বর্গমূল করতে পারবে না, পারবে কি? এটা বর্গমূল আসবে না। যখন √4 থাকে সেটাকে বর্গমূল করলে কত হয়? 2 হয়। আবার যদি আমি √9 লিখি সেটাকে বর্গমূল করলে 3 হয়। তাহলে এটা তো একটা পূর্ণ বর্গমূল সংখ্যা নয়। তাই এটার যখন আমি মান নির্ণয় করতে যাব তখন দেখবে 2 পয়েন্ট সামথিং দিয়ে কিছু একটা আসছে, এবং সেটা কিন্তু রিপিটেডলি না চলে কন্টিনিউ কিন্তু চলতে থাকছে, অর্থাৎ সেটা কিন্তু আমার রিপিট হচ্ছে না, অতএব আমার সেটা কিন্তু কন্টিনিউ চলতে থাকছে। তখন সেটাকে আমরা বলবো যে অমূলদ সংখ্যা। অর্থাৎ অমূলদ সংখ্যার মধ্যে কিন্তু আমরা বলতে পারি যে কোনো পূর্ণ বর্গমূল বাদ দিয়ে যে সমস্ত সংখ্যাগুলো থাকে, মানে ধরো √2, √3, √5, √7, √8, √11, √12, এভাবে আমরা উদাহরণ দিতে পারি। এবং পাই, দেখো পাইটা কিন্তু অমূলদ সংখ্যা, তার কারণ আমরা জানি যে পাইয়ের ক্ষেত্রে যে 22-এর সাথে আমরা ভেবে নিই না, এটা দেখো আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম। এখানে 22টা পি আর 7টা আমার কিউ, তাই আমি একটা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পেরেছি বলে এটাকে কিন্তু আমি 22-এর 7টাকে মূলদ সংখ্যা বলছি, অর্থাৎ 22-এর 7 কিন্তু মূলদ। কিন্তু যখন পাই বলবো তখন কিন্তু সেটা অমূলদ হয়ে যাবে। তার কারণ পাইয়ের তুমি যদি মান দেখো তাহলে 3.14 এভাবে কিন্তু একটা মান কন্টিনিউ চলতে থাকবে, অর্থাৎ এটার কিন্তু কোনো শেষ নেই বা সীমা নেই। তাই এটাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। তাহলে পাই যদি বলা হয় শুধু পাই এই যে সিম্বল দিয়ে, তাহলে সেটা হয়ে যাবে আমার অমূলদ সংখ্যা। যদি 22-এর 7 বলা হয় তাহলে সেটা কিন্তু আমার মূলদ সংখ্যা হবে। এটাও কিন্তু পায়ের মান, আমরা সুবিধার্থে পায়ের মান 22-এর 7 ধরে থাকি, কিন্তু এটা কিন্তু মূলদ সংখ্যা, কারণ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। বোঝা গেছে? চলো নেক্সট। তাহলে এবারে আমরা দেখব যে এই মূলদ সংখ্যাটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা যেটাকে আমরা ইংরেজিতে বলছি ইন্টিজার, পূর্ণ সংখ্যা। আর একটা হচ্ছে ভগ্নাংশ বা যেটাকে আমরা ফ্র্যাকশন বলে থাকি। এটা আমার মূলদ সংখ্যা, অর্থাৎ মূলদ সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। আর অমূলদ সংখ্যাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অপ্রেমেয় লগ, যেটা আমরা লগারিদম যেটা করে থাকি, এবং আর একটা হলো করণী বা যেটাকে আমরা ইংরেজিতে বলি সার্স। দেখো করণী, তোমরা প্রত্যেকে করণী নিরসন করেছো। করণী দেখো আমি অমূলদ সংখ্যার যখন উদাহরণ দিলাম তখন কিন্তু √5, √7, √8, √12 এই যে সংখ্যাগুলোকে নিচ্ছিলাম না, এই সংখ্যাগুলো যেমন তোমার অমূলদের মধ্যে পড়ছে তেমন কিন্তু এগুলো করণীর মধ্যেও পড়ছে, কিন্তু তার সাথে একটা করে সংখ্যা যুক্ত থাকছে। যেমন যদি বলি 2 + √3, এটা একটা করণীযুক্ত সংখ্যা। আবার যদি বলি 5 + √5, এটাও কিন্তু একটা করণীযুক্ত সংখ্যা। এগুলো কিন্তু করণীযুক্ত সংখ্যা। অর্থাৎ আবার আমি অমূলদ সংখ্যাকে দুটো ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে একটা অপ্রেমূলক আর একটা হলো করণী। বোঝা গেছে? এবার আসবো আমরা পূর্ণ সংখ্যা। দেখো পূর্ণ সংখ্যাকে আমরা আবার 3টি ভাগে ভাগ করব। প্রথম হচ্ছে 0 বা 0, কারণ যদি আমরা নাম্বার যে সিরিজ হয়, নাম্বার সিরিজের ক্ষেত্রে যদি আমি দেখি বা সংখ্যা শ্রেণী যখন আমি দেখব তখন দেখবে আমার মিডিল কি থাকে? 0 থাকে। আর বাম দিক আমার -1, -2 এভাবে কিন্তু বাম দিক আমার চলতে থাকে, আর ডান দিক আমার +1, +2 এভাবে কিন্তু চলতে থাকে। তাহলে মিডিল যেহেতু আমার 0, তাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমার 0 কিন্তু রয়েছে। আবার আর একটা রয়েছে কি? স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা ইংরেজিতে বলছি পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা মানে কি? ন্যাচারাল নাম্বার এবং পজিটিভ ইন্টিজার। তো দেখো 0, এই যে 0টা এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যার মধ্যেই পড়ছে, কিন্তু এই ডান দিকের যে পজিটিভ সংখ্যাগুলো থাকছে এগুলোকে আমরা বলছি পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা যতগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা, এটা মাথায় রাখবে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেমন আমার স্বাভাবিক সংখ্যা হলো, ঠিক একইভাবে এই নেগেটিভ যেগুলো থাকছে, দেখো ঋণাত্মক যে সমস্ত পূর্ণ সংখ্যাগুলো রয়েছে এগুলো হচ্ছে আমার মাইনাসের দিকে, অর্থাৎ 0-র বাঁ দিকে যে সংখ্যাগুলো আছে নেগেটিভলি, সেগুলো কিন্তু আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা যেটা আমরা নেগেটিভ ইন্টিজার বলছি। বোঝা গেছে?
এবার এই যে শূন্য আর স্বাভাবিক সংখ্যা, এই শূন্য আর স্বাভাবিক সংখ্যা এই দুটো মানে এই দুটোকে নিয়ে তৈরি হয় কিন্তু আমাদের অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। অখণ্ড সংখ্যার মধ্যে কিন্তু আমাদের শূন্যও থাকবে এবং স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 2 3 4 5 অর্থাৎ এগুলোও কিন্তু থাকবে। অর্থাৎ শূন্য বা স্বাভাবিক সংখ্যা বা শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা এইগুলোকে নিয়েই কিন্তু আমাদের তৈরি হচ্ছে অখণ্ড সংখ্যা বা ইংরেজিতে যেটাকে আমরা বলছি হোল নাম্বার। বোঝা গেছে? এবারে আমরা দেখব এই ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, যেটাকে আমরা বলছি ডেসিমেল ফ্র্যাকশন, আর একটা হলো সামান্য ভগ্নাংশ। এবার দশমিক ভগ্নাংশ কোনগুলো? দেখো 0.5 এটার মানে কি মিলে যাবে। এখন 5/10 আমি দশমিক তুলে লিখলে 5 একে 5 5 2 10। তাহলে দেখো এটাকে যদি তুমি ভাগ করো, অর্থাৎ এখানে যদি আমি দেখি আমি 1কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানেতে দশমিক খাইয়ে আমি এখানে 0 বোস করাবো, আর 5 বোস করিয়ে আমি এখানে 10 নামিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো মিলে গেল। তাহলে আমি 0.5 মানে এটা 8.12 এই ধরনের বলতে পারি। এগুলো কিন্তু আমার কি দশমিক ভগ্নাংশ বা ডেসিমেল ফ্র্যাকশন। আর একটা কি যেটা আমার সামান্য ভগ্নাংশ, যেটাকে আমাদের দেখো সামান্য ভগ্নাংশ কোনগুলো না, যেগুলো দেখো আমাদের মানে 7/2, এই যে দশমিক ছাড়া যেগুলো রয়েছে, অর্থাৎ যেগুলোকে আমরা দশমিক, এই যেমন আমি 0.5টাকে দশমিক আকারে লিখছি, কিন্তু যখন এটাকে আমি সামান্য ভগ্নাংশে লিখবো তখন এটাকে আমি লিখবো 5/10 বা এটাকে আমি লিখতে পারি 1/2। এগুলো হচ্ছে আমার কি সামান্য ভগ্নাংশ, আর বাকি যেগুলো পয়েন্ট দিয়ে থাকবে সেগুলো আমার দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? এবার দেখো এরপরে আমরা দেখব যে এই দশমিক ভগ্নাংশকে আবার আমরা দুটো ভাগে ভাগ করছি। একটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, যেটাকে আমরা বলছি টার্মিনেটিং ফ্র্যাকশন বা ডেসিমেল, টার্মিনেটিং ডেসিমেল। আর একটা অসীম দশমিক ভগ্নাংশ, যেটাকে বলছি নন টার্মিনেটিং ডেসিমেল। এখন সসীম নামটার মধ্যেই তোমরা বুঝতে পারছো, অর্থাৎ যেটার সীমা আছে সেটাই আমার সসীম। অর্থাৎ যেমন 0.5 0.28 এগুলো দেখো সীমা আছে, তাই এগুলো কি আমার সসীম। আর অসীম কোনগুলো? 0.333 দেখো এইভাবে আমার ডট ডট হয়ে যাচ্ছে, এটা কিন্তু দেখো কোনো সীমা নেই। তাহলে এগুলো কিন্তু আমার হচ্ছে অসীম, অসীম দশমিক ভগ্নাংশ। এখন যদি একটা অসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ দিই তাহলে তুমি 1/3 এটা বলতে পারো। এখন যদি 1কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলে দেখো পাবে দশমিক খাও এখানেতে 10 হলো, 3 3 9। এবার দেখো 9 থেকে 10 আবার সেটা এলো, তাহলে আবার 3 খাবে, এখানে 10 বসবে। এভাবে দেখো এটা কন্টিনিউ সিরিজ ওয়াইজ কিন্তু চলতে থাকবে। তাহলে এগুলোই হয়ে যাচ্ছে কিন্তু আমার অসীম দশমিক ভগ্নাংশ। বোঝা গেছে? আর সসীম মানে যেটা আমার শেষ হয়ে যাবে, অর্থাৎ দশমিক দেওয়ার পরে যেটা আমার শেষ হয়ে যাচ্ছে সেটা আমার সসীম, আর যেটা দশমিকের পর কন্টিনিউ চলতে থাকছে সেটা কিন্তু আমার হয়ে যাচ্ছে অসীম। এটা মনে রাখবে, এটা কিন্তু আমার এই যে দশমিকের পর কন্টিনিউ চলতে থাকছে এই যে জায়গাটা, দেখো আমি এখানে যে ভাগটা দিয়েছি ভালো করে দেখো, এই ভাগটা কিন্তু এই ছবিটা কিন্তু তোমরা ভালো করে দেখে তোমাদের মতো করে কিন্তু খাতায় মানে করে নেবে। কারণ দেখো এখানে মূলদ সংখ্যাকেই কিন্তু আমরা এগুলো ভাগ করছি, মূলদ সংখ্যাকেই, অর্থাৎ মূলদ সংখ্যায় কিন্তু আমাদের অসীম দশমিক ভগ্নাংশ আসে। যেমন 0.33 এটাকে আমি কিভাবে লিখতে পারি, এর মাথায় মানে এটা কন্টিনিউ যদি চলে এটার মাথায় বার আছে, তাই তো? তাহলে বার যদি থাকে সেটাকে আমরা 3/9 এই আকারে লিখতে পারি, তাই না? এটা মানে বার আছে মানে কি, আমার যেহেতু একটার মাথায় বার থাকছে, এটা কন্টিনিউ চলতে থাকা মানে কি এর মাথায় বার রয়েছে, যেটা আমরা রেকর্ডিং ডেসিমেলে পড়ছি, তো সেটা আমার 3/9 লিখতে পারি। বা ধরো এই 2 ডট ডট এভাবে চলতে থাকছে, তার মানে কি এটার অর্থই হলো আমার 2-এর মাথায় দশমিক দিয়ে 2-এর মাথায় ওপরে দাগ রয়েছে, তার মানে কি আমার 2/9 এভাবে লিখতে পারছি। তাহলে এটা কিন্তু দেখো আমি যখনই এটা লিখতে পারলাম এটা কিন্তু আমার মূলদ সংখ্যা, অর্থাৎ আমি এটা p/q আকারে প্রকাশ করতে পারছি, তাই আমার কিন্তু এটা মূলদ সংখ্যা হয়ে গেল। তাই এগুলো কিন্তু প্রত্যেকটাই মূলদ সংখ্যার উদাহরণ, অর্থাৎ সসীম দশমিক ভগ্নাংশ বলো অসীম দশমিক ভগ্নাংশ বলো, প্রত্যেকটাই কিন্তু এক একটা মূলদ সংখ্যা। বোঝা গেছে? তো এবারে দেখো এখানেতে আমরা দেখলাম যে দশমিকের ব্যাপারটা দেখলাম। এবারে এখানটায় দেখো এই যে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা আবার 3টি ভাগে ভাগ করছি। একটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে প্রথমেই আমাদের আসবে 1, তারপরে দেখো আসছে মৌলিক সংখ্যা, অর্থাৎ এই যে প্রাইম নাম্বার যেগুলো 2 3 5 7 এই যে যেগুলো সেগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? যেগুলো সেই সংখ্যা নিজে এবং 1 দিয়ে যে সংখ্যা বিভাজ্য হবে সেগুলি আমাদের মৌলিক সংখ্যা।
আর যৌগিক সংখ্যা মানে আমাদের বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলোই কিন্তু আমাদের যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা বাদে যা কিছু সংখ্যা থাকবে সেগুলি আমাদের যৌগিক সংখ্যা, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি যে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা তিনটি ভাগে ভাগ করছি। একটি হলো আমাদের এক, দেখো দুইটা কিন্তু আমাদের মৌলিক সংখ্যার মধ্যে পড়ছে, কিন্তু এক এমন একটি সংখ্যা যেটা আমাদের নয় মৌলিক নয় যৌগিক, অর্থাৎ মৌলিকও নয় যৌগিকও নয়। তাই আমাদের এক মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা, অর্থাৎ আমরা স্বাভাবিক যে সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে তিনটি ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এবারে আমরা দেখলাম দশমিকের ক্ষেত্রে দেখে নিলাম। এবার সামান্য ভগ্নাংশের ক্ষেত্রে আবার কিন্তু এটাকে চার ভাগে টোটাল ভাগ করা হয়। একটা হচ্ছে প্রকৃতি ভগ্নাংশ, যেটাকে আমরা বলছি প্রপার ফ্র্যাকশন, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হলো তোমার মিশ্র ভগ্নাংশ, আর একটা জটিল ভগ্নাংশ। এবার প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? দেখো এগুলো তো সামান্য ভগ্নাংশ, অর্থাৎ আমরা বাই দিয়ে যেগুলো লিখছি সেগুলো আমাদের সামান্য ভগ্নাংশ। এবার প্রকৃত কোনগুলো? মানে যার লবটা আমার ছোট হবে হরের থেকে, তার মানে একের দুই, দুইয়ের সাত, ঠিক আছে, তিনের পাঁচ, এগুলো কিন্তু আমার প্রকৃত ভগ্নাংশ। এই লব ছোট হর বড় সেগুলোকে আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত কোনগুলো? যার লবটা বড় হবে কিন্তু হরটা ছোট হবে, সেটা হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশ। যদি আমি উদাহরণ দিই তাহলে বলবো 5/2, 7/3, 9/2, এগুলো কিন্তু আমার অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমার লব কী হবে? ছোট হবে হরের তুলনায়। আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমার লব বড় হবে হরের তুলনায়। আর মিশ্র ভগ্নাংশ কোনগুলো? এবার এই মিশ্র ভগ্নাংশের যদি আমি তোমাদের উদাহরণ দিই, দেখো প্রকৃত আর অপ্রকৃত এই দুটোকে মিলেই তো আমাদের মিশ্র ভগ্নাংশ। মিশ্র কথার অর্থ কি? যেটা আমার মিক্সড হয়ে আছে, অর্থাৎ যেখানে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ যেটা আমাদের মিক্সড হয়ে আছে, তাই সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলছি। একটা যদি তোমাদের উদাহরণ দিই তাহলে ধরো 3/1/2, এটা একটা মিশ্র ভগ্নাংশ। এখন এই 3/1/2 এটাকে আমরা কি লিখতে পারি? 3 পূর্ণ আছে, তার মানে এটা প্লাস আছে, অর্থাৎ 3 + 1/2। এখন যদি এই 3 + 1/2 দেখো, তুমি যদি এই পার্টটাকে যদি একটু বিচার করো, কালারটা একটু চেঞ্জ করে নিই, দেখো তুমি যদি এই পার্টটাকে একটু বিচার করো, তাহলে দেখো এই অংশটা আমার 3 রয়েছে। 3 তো আমার পূর্ণ সংখ্যা, এখন এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে। তাহলে দেখো এই 3টাকে আমি 3/1 লিখতে পারি। এখন এই যে 3/1 লিখলাম, এটা আসলে কি হলো? এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি এর লবটা বড় আর হরটা ছোট, তাহলে এটা আমার কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হলো। আবার দেখো এই যে 1/2, এটা কিন্তু আমার প্রকৃত ভগ্নাংশ হলো। তাহলে এই অপ্রকৃত আর প্রকৃত মিলিয়েই তোমার 3/1/2 আসছে, তাই এটা কিন্তু আমার মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ মিশ্র মানেই হলো যার মধ্যে প্রকৃতও থাকবে অপ্রকৃতও থাকবে। বোঝা গেছে? এরপরে দেখো রয়েছে জটিল ভগ্নাংশ। তাহলে জটিল ভগ্নাংশ কোনগুলো? না আমরা যেগুলো যেমন ধরো 1/2/2/3, এই যে এটাকে লিখি, তখন এটা আমরা বলছি জটিল ভগ্নাংশ। এখন এটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমরা জানি যে প্রথমের সাথে চতুর্থ হয়, অর্থাৎ 3-এর সাথে আমার 1 গুণ হয়ে যাবে, 3 × 3, আর 2-এর সাথে 2 গুণ হয়ে আমার 4 হয়ে যাবে, অর্থাৎ এটার পুরোটা মান আসে আমার 3/4। কিন্তু যখন আমরা এভাবে লিখছি তখন কিন্তু এটা জটিল ভগ্নাংশ হয়ে যাচ্ছে। এবার এই জটিল ভগ্নাংশ থেকে আমরা প্রকৃত বা অপ্রকৃত নির্ণয় করতে পারি। তার মানে বলতে পারি মেনলি প্রকৃত আর অপ্রকৃত এই দুটোকে নিয়ে তৈরি হচ্ছে মানে মিশ্র ভগ্নাংশ। আবার এই অপ্রকৃত প্রকৃত এই দুটোকে নিয়েও কিন্তু আমার তৈরি হচ্ছে কিন্তু জটিল ভগ্নাংশ। কেন? তার কারণ এই তোমাদেরকে বললাম, দেখো 1/2 আর 2/3 এটা তোমার জটিলভাবে দেওয়া আছে, জটিল কমপ্লেক্স ওয়েতে দেওয়া আছে। তাহলে এটাকে যখন আমি ছোট করব, মানে এটাকে যখন আমি বিশ্লেষণ করব, তখন আমি কি প্রথমের সাথে চতুর্থ, 3-3 আর 2-2-4, অর্থাৎ 3/4। এই 3/4টা আমার কি হলো? না দেখো এটা আমার কিন্তু প্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, অর্থাৎ লব ছোট হর বড়। আবার কোনো ক্ষেত্রে আমি যদি এটাকে উল্টে দিই, অর্থাৎ ওপরে যদি আমি লিখে দিই 2/3 আর নিচে যদি লিখি আমি 1/2, তাহলে দেখো 2-2-4, এটা আমার করলে আসে কত? 2-2-4, আর নিচেরটা 3-3, 4/3, এটা কিন্তু আমার হয়ে গেল কি অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, অর্থাৎ এই দুটোই কিন্তু মিশ্র বলো বা জটিল বলো, এগুলো কিন্তু এই প্রকৃত আর অপ্রকৃত মিলিয়েই কিন্তু হয়ে থাকে, জাস্ট আমরা রূপটা দিয়ে থাকি। বোঝা গেছে? তাহলে এই গেল আমাদের সংখ্যা। টোটাল যদি সংখ্যার বিশ্লেষণ বলা হয় তাহলে আমরা এভাবে কিন্তু সংখ্যাটাকে দেখতে পাচ্ছি। এবারে সংখ্যার আরও কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের জানতে হবে। পুরো সংখ্যাটাকে আমি ক্লিয়ার করে দেব। দেখো এটা হচ্ছে আমাদের
সংখ্যা যে শ্রেণী, সেই সংখ্যা শ্রেণী এখানে মিডিলে আমাদের সবসময় জিরো থাকে। তার কারণ জিরো নিজে যেমন একটা অঙ্কের কাজ করে, জিরো নিজেও কিন্তু একটা সংখ্যার কাজ করে। পরে আমি সেটা ডিটেলসে বলছি। আর বাম দিকে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টিজার, আর ডান দিকে যেটা থাকে সেটা পজিটিভ ইন্টিজার। অর্থাৎ আমাদের যেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর মাঝে আমাদের জিরো যেটা নিউট্রাল। ঠিক আছে, এবারে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আমরা সংখ্যার বিবরণ দেখব, যেমন জোড় বা যুগ্ম সংখ্যা। তোমরা প্রত্যেকে জানো যে সংখ্যাগুলো আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে সেগুলোকে আমরা জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা বলি, বা যুগ্ম পূর্ণ সংখ্যাও বলে থাকি। এখন যেহেতু যুগ্ম পূর্ণ সংখ্যা যেহেতু আমি বলছি, তাহলে প্লাস মাইনাস দুটোই কাউন্ট হবে। আমরা জানি যে পূর্ণ সংখ্যা পজিটিভও হয় নেগেটিভও হয়, তাহলে সেটা আমার। এবং এখানে দেখো শূন্য, শূন্য নিজেও কিন্তু একটা জোড় সংখ্যা। ঠিক আছে, শূন্য নিজেও কিন্তু একটা জোড় সংখ্যা। অর্থাৎ আমরা কি বলেছি যে যে কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলেই সেটা আমাদের কি হবে, যুগ্ম সংখ্যা হবে। তো শূন্যকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, শূন্যকে ভাগ করছো কত দিয়ে, 2 দিয়ে, তাহলে দেখো 2 দিয়ে যদি ভাগ করি 2 একে 2 বেশি হয়ে যাচ্ছে না, 2 এ শূন্যই শূন্য, আমার কিন্তু মানে এরকমটাই আসছে। অর্থাৎ আমি এটা দিয়ে ভাগ করতে পারছি, তাই এটাও কিন্তু আমাদের একটা জোড় বা যুগ্ম সংখ্যা শূন্য। এছাড়াও 2, 4, 6 এগুলো প্লাস মাইনাস দিয়েছি, কারণ প্লাসও যেমন হবে মাইনাসও তেমন হবে। আর বিজোড় সংখ্যা তোমরা প্রত্যেকে জানো, যেগুলো 2 দ্বারা বিভাজ্য নয় সেগুলো আমাদের বিজোড় সংখ্যা। তার মধ্যে রয়েছে +-1, +-3, +-5, +-7। এবার দেখব পরস্পর মৌলিক সংখ্যা, যেটাকে আমরা ইংরেজিতে বলছি কো-প্রাইম নাম্বার। কো-প্রাইম নাম্বার এটার মানে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। যে সমস্ত সংখ্যাগুলির গোসাগু আমার 1 হবে তাদেরকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলছি। অর্থাৎ দুটো যে সংখ্যা থাকবে তাদের যদি গোসাগু আমার 1 হয় তাদেরকে আমরা বলছি পরস্পর মৌলিক সংখ্যা। দেখো 7 আর 9 এর গোসাগু কত, বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা HCF, সেটা হচ্ছে আমার 1। তাই এই দুটো কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। অনেকে গুলিয়ে ফেলে যে পরস্পর মৌলিক সংখ্যা মানে দুটোই মৌলিক সংখ্যা হবে, এমনটা কিন্তু নয়। সেটা আমার যৌগিকও হতে পারে, সেটা আমার মানে বিজোড় সংখ্যা হতে পারে, যা খুশিও হতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে এই দুটো সংখ্যার গোসাগু যেমন আমার 1 হয়। তাহলে দুটো সংখ্যার গোসাগু যদি আমার 1 হয় তাহলে সেই দুটো সংখ্যাকে আমরা বলছি পরস্পর মৌলিক সংখ্যা, বা যেটা আমরা ইংরেজিতে বলছি কো-প্রাইম নাম্বার। 7 আর 9, দেখো 7 আর 9 এই দুটোর HCF আমার যে সেটা আমার 1 আসছে। 10 আর 17 এদের যদি তুমি গোসাগু দেখো সেক্ষেত্রেও 1 আসছে। 19 আর 37 এদের গোসাগু যদি দেখো সেক্ষেত্রেও 1 আসছে। অর্থাৎ এরা প্রত্যেকেই পরস্পর মৌলিক সংখ্যা। বোঝা গেছে? মৌলিক সংখ্যা হওয়ার শর্ত শুধু একটি, যে সেটার আমার গোসাগু কিন্তু 1 হতে হবে। যে সেটা আমার জোড় সংখ্যা কি বিজোড় সংখ্যা সেসব কোনো কিছু আমার কিন্তু এখানে দেখার দরকার নেই। ধরো আমি 2, এটা তো একটা জোড় সংখ্যা। এখন যদি আমি 6 বলে দিই তাহলে দেখো এদের গোসাগু কি আমার 1 হচ্ছে না, কারণ এদের গোসাগু আমি যদি দেখি তাহলে 2 হয়ে যাবে। আবার যদি দেখি 6 আর দেখো এখানেতে 7 লিখে দিলাম, তাহলে এদের দেখো গোসাগু 1 হচ্ছে, তাই এই দুটো আমার কো-প্রাইম নাম্বার আসছে। কারণ এখানে 6 কিন্তু দেখো জোড় সংখ্যা, এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। আবার যদি আমি বলি 5, 5 এবং 11, ঠিক আছে, এই যে দুটো সংখ্যা আছে এই দুটো যদিও মৌলিক সংখ্যা কিন্তু এদের গোসাগু যেহেতু আমার 1 আসছে তাই আমার কিন্তু এগুলো কো-প্রাইম নাম্বার। আবার যদি একটা উদাহরণ দিই, ধরো 9, এটা দেখো এটা তো আমার মৌলিক সংখ্যা নয়। আবার যদি আমি বলি যে তোমার 17, 17 যেহেতু আমার মৌলিক সংখ্যা আছে, 17 বাদ দাও, 9 আর এখানেতে 4 নিচ্ছে, ঠিক আছে, 9 আর 4, তাহলে 9 যেহেতু আমার এখানেতে যৌগিক সংখ্যা এবং 9 যৌগিক সংখ্যার সাথে সাথে 9 কিন্তু মৌলিক সংখ্যাও নয়, 4ও মৌলিক সংখ্যা নয়। তাই দেখো এদের ক্ষেত্রেও গোসাগু আমার 1 আসছে বা HCF 1 আসছে, তাই এই দুটোও কিন্তু কো-প্রাইম নাম্বার। অর্থাৎ কো-প্রাইম নাম্বার হওয়ার সত্যই হচ্ছে যে দুটোর সংখ্যার গোসাগু যদি আমার 1 হয় তাহলেই সেই সংখ্যা দুটো আমার কো-প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা হবে। চলো নেক্সট দেখো, এবার দেখো যমজ মৌলিক সংখ্যা। এখানটাতে একটু টুইস্ট রয়েছে। যমজ মৌলিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু দুটো মৌলিক সংখ্যারই কিন্তু পার্থক্য বা ডিস্টেন্স বা তাদের বিয়োগফল আমাদের 2 হতে হবে। যেমন দেখো 5, 7 দুটোই মৌলিক সংখ্যা, এদের বিয়োগফল 2, তাই এই দুটো কিন্তু যমজ মৌলিক সংখ্যা। আবার দেখো 11, 13, 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, দুটোই মৌলিক সংখ্যা এবং এদের বিয়োগফল 2, তাই আমার এখানে এই দুটো কিন্তু যমজ মৌলিক সংখ্যা। অর্থাৎ দুটো মৌলিক সংখ্যার মধ্যে যদি পার্থক্য 2 হয় তাহলে কিন্তু সেই দুটো সংখ্যাকে আমরা বলবো যমজ মৌলিক সংখ্যা। এবার আসছি বীজগাণিতিক সংখ্যা, যেটাকে আমরা ইংরেজিতে বলছি অ্যালজেব্রিক নাম্বার।
এখন এই বীজগাণিতিক সংখ্যা কোনগুলো? না, যে সমস্ত সংখ্যার কোনো বীজগাণিতিক সমাধানে আমরা পাবো সেগুলোই কিন্তু বীজগাণিতিক সংখ্যা। সেগুলো যা খুশি হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। ঠিক আছে, যেমন +-3, +-2, +-1/2, 3√7, এগুলো হচ্ছে আমাদের বীজগাণিতিক সংখ্যা। যেমন এগুলো আমরা সমাধান হিসাবে পাই। কিন্তু অবীজগাণিতিক যে সংখ্যাগুলো দেখো এখানে কিন্তু পাই, এটা কিন্তু আমার একটা অমূলদ সংখ্যা। এটা তো মূলদ সংখ্যা নয়, পাই যেহেতু আমরা অমূলদ সংখ্যা, তাহলে দেখো যে সংখ্যাগুলোর কোনো বীজগাণিতিক সমীকরণের সমাধান পাওয়া যায় না সেগুলোই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অবীজগাণিতিক সংখ্যা বা নন অ্যালজেব্রিক নাম্বার। ঠিক আছে, যেমন পায়ের মান আমি তোমাদের বলেছি 3.14, এভাবে কিন্তু কন্টিনিউ চলতে থাকছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এইটা আমরা মনে রাখবো যে বীজগাণিতিক সংখ্যা যেগুলো সেগুলো মূলদ হতে পারে বা অমূলদ হতে পারে। কেন? তার কারণ দেখো বীজগাণিতিক সংখ্যা এখানে 3√7, এটা কিন্তু আমার কি অমূলদ সংখ্যা, অমূলদ, তাই না? 3√7 বা শুধু যদি √7 বলি তাহলে এটাও কিন্তু আমার অমূলদ সংখ্যা, কিন্তু এটাও কিন্তু আমার বীজগাণিতিক সংখ্যা, কারণ বীজগাণিতে আমি এই সমাধান পাবো। অর্থাৎ বীজগাণিতিক যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু আমার মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, কিন্তু অবীজগাণিতিক যে সংখ্যা সেটা সর্বদাই কিন্তু অমূলদ হবে, সব সময়তেই কিন্তু অমূলদ হবে। কারণ পাই কী ছিল আমি দেখেছিলাম যখন আমি শ্রেণী বিভাজনটা করাচ্ছিলাম, সেখানে দেখেছিলাম যে পাই কিন্তু আমাদের অমূলদ সংখ্যা, কারণ p/q আকারে প্রকাশ করতে পারছি না। ঠিক আছে, তো সেই কারণের জন্য এটা মনে রাখতে হবে যে বীজগাণিতিক সংখ্যা মানে সেটা আমার মূলদ হতে পারে, আবার অমূলদ হতে পারে, কিন্তু অবীজগাণিতিক সংখ্যা সর্বদাই কিন্তু অমূলদ হবে। এবার দেখবো আমরা নিখুঁত সংখ্যা বা যেটাকে আমরা পারফেক্ট নাম্বার বলছি। নিখুঁত সংখ্যা কোনগুলো? না, নিখুঁত সংখ্যা হচ্ছে যে সংখ্যাটাকে আমরা নিখুঁত সংখ্যা বলবো সেই সংখ্যার যদি গুণনীয়ক যেগুলো থাকবে সেই সংখ্যা নিজে বাদে যা বাকি যে গুণনীয়কগুলো সেই গুণনীয়কগুলো যদি যোগফল সেই সংখ্যাটার সমান হয় তখন সেই সংখ্যাটা আমরা নিখুঁত সংখ্যা বলছি। যেমন 6, তাহলে 6-এর গুণনীয়ক কী কী হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 6 নিজে হতে পারে। এখন যেহেতু 6টাকে আমাকে বাদ দিতে হবে, তার কারণ নিখুঁত সংখ্যা হলো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যা তার নিজের যে ছোট সকল ধনাত্মক গুণনীয়কের যোগফলের সমান হবে। অর্থাৎ 6 বাদে বাকি যেগুলো, যেহেতু 6 নিজে একটা নিখুঁত সংখ্যা, তাই সেই সংখ্যাটা বাদে বাকি যে গুণনীয়কগুলো থাকবে সেগুলোর যোগফল যদি আমার 6 আসে তবেই সেটাকে আমরা বলছি পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা। তাহলে 1, 2, 3 যদি যোগ করো, 3 আর 2 5 আর 1 6, দেখো এটা আমার কিন্তু একটা নিখুঁত সংখ্যা হলো। আবার 28-এর ক্ষেত্রে যদি দেখি তাহলে 28-এর গুণনীয়ক যেগুলো সেগুলো 1, 2, 4, 7, 14 আর 28 নিজে। এখন যেহেতু 28 সংখ্যাটা আমি দেখছি তাই এটা বাদ যাবে, তাহলে বাকি যে গুণনীয়কগুলো থাকবে 1, 2, 4, 7 আর 14 যদি যোগ করো তাহলে দেখতে পাবে আমার 28 আসছে, তাই 28 নিজেও একটা কিন্তু নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার। এরপরে দেখো আমাদের অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য অনেকেই গুলিয়ে ফেলে এবং এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে, অঙ্ক কোনগুলো না সংখ্যা কোনগুলো? দেখো, অঙ্ক হলো সংখ্যা পদ্ধতিকে ব্যবহৃত মৌলিক চিহ্ন, অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে যেমন আমি বলছি 12, এই যে 12টা লিখলাম এটা তো একটা সংখ্যা। এখন এই সংখ্যাতে এই যে 1 আর 2 লিখেছি এইটা কি? এই সংখ্যার প্রতীক বা মৌলিক চিহ্ন, সেইটাই হচ্ছে আমার অঙ্ক। অর্থাৎ এই 1 একটা অঙ্ক, 2 আর একটা অঙ্ক, দুটো অঙ্ক নিয়ে গঠিত এই 12 সংখ্যাটি, তাই এগুলোকে আমরা বলছি অঙ্ক, যেটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা প্রতীক। অপরদিকে এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত রাশি যা কোনো পরিমাপ বা মান বোঝায়। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা থেকেই বুঝতে পেরে গেলাম যে সকল অঙ্কই কিন্তু এক একটা সংখ্যা। কেন? তার কারণ হচ্ছে দেখো, অঙ্ক অঙ্ক নিজেই এই যে 1 যেমন আমি বলি 1 তো একটা সংখ্যা, আবার 1 নিজেও কিন্তু একটা অঙ্ক। ঠিক আছে, তো অতএব প্রত্যেকটা অঙ্কই নিজে একটা কিন্তু সংখ্যা, কিন্তু সকল সংখ্যাই কিন্তু অঙ্ক নয়, এটা মাথায় রাখবে। প্রত্যেকটা অঙ্কই কিন্তু সংখ্যা, অর্থাৎ এখানে 1 বলো, 0 বলো, 2 বলো, 3 বলো, 4 বলো, যাই বলো প্রত্যেকটাই তো এক একটা অঙ্ক, এখানে 9 পর্যন্ত। আবার দেখো এগুলোও কিন্তু এক একটা সংখ্যা, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কই কিন্তু সংখ্যা, তবে প্রত্যেকটা সংখ্যা কিন্তু অঙ্ক নয়। কারণ আমি যদি বলি 12, এটা তো একটা সংখ্যা, তাহলে কি এটা একটা অঙ্ক? না, এখানে দুটো অঙ্ক রয়েছে, 1 আর 2। বোঝা গেছে? তাহলে দেখো সংজ্ঞা থেকেই কিন্তু আমরা
যদি ভালো করে দেখি সেখান থেকে আমরা কিন্তু এটাকে চিহ্নিত করতে পারছি। যদি উদাহরণ বলি তাহলে দেখো আমাদের অঙ্ক মোট রয়েছে কিন্তু 10টি কিন্তু অঙ্ক রয়েছে। 1 থেকে 9 পর্যন্ত 9টি আর শূন্য নিজে, এগুলো কিন্তু আমার টোটাল 10টি কিন্তু আমার অঙ্ক রয়েছে। আর সংখ্যা কিন্তু অজস্র, কোটি কোটি, সংখ্যার কোনো শেষ নেই, ঠিক আছে? সংখ্যা হচ্ছে যেমন অঙ্ক 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, এগুলো আমার অঙ্ক। আর সংখ্যা হচ্ছে আমার অসীম, যার কোনো শেষ নেই, যা খুশি হতে পারে। আর অঙ্ক নিয়েই কিন্তু সংখ্যা গঠিত হবে। সম্পর্ক সংখ্যা প্রকাশ করে, সংখ্যাকে প্রকাশ করতে আমাদের অঙ্ক ব্যবহৃত হয়, আর অঙ্ককে ব্যবহার করে আমরা সংখ্যা তৈরি করে থাকি। বৈশিষ্ট্য, প্রতিটি অঙ্ক একটি একক মান নির্দেশ করে। যেমন ধরো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, দেখো এগুলো প্রত্যেকটাই একক, অর্থাৎ এক একটি মানকে নির্দেশ করছে। কিন্তু সংখ্যার ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেটা কিন্তু একাধিক মানকে কিন্তু নির্দেশ করতে পারে, অর্থাৎ এক বা একাধিক মানকে নির্দেশ করতে পারে। বোঝা গেছে? তাহলে পার্থক্য মূলত প্রত্যেকটা অঙ্কই কিন্তু এক একটা সংখ্যা, কিন্তু প্রত্যেক সংখ্যাই অঙ্ক নয়। বাকিগুলো সবই বুঝতে পারলে। এবারে দেখো এখানে বলা হচ্ছে যে এক অঙ্কের মোট, এক অঙ্কের, ভালো করে দেখো, এক অঙ্কের মোট সংখ্যা হলো 10টি। এক অঙ্কের মোট সংখ্যা যেমন 10টি, 0, 1, 2, 3, 4, 5, 7 এভাবে 9 পর্যন্ত, ঠিক একইভাবে আমার অঙ্ক, অর্থাৎ শুধু যদি অঙ্ক বলা হয় সেক্ষেত্রেও কিন্তু 10টি। অর্থাৎ এক অঙ্কের সংখ্যাও যেমন একদিকে 10টি, আমার অঙ্ক সংখ্যাও কিন্তু 10টি। মাথায় রাখবে, ঠিক আছে? অর্থাৎ আমার 0 বলো 1 বলো, যেটা আগেই বললাম, এই যে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, এগুলো একদিকে যেমন আমার সংখ্যা, অপরদিকে এগুলো কিন্তু এক একটা আমার অঙ্ক, ঠিক আছে? কারণ তোমাদের আগেই বললাম যে প্রত্যেকটা অঙ্কই কিন্তু এক একটা সংখ্যা। চলো তারপরে আমরা দেখব। দেখো এখানে বলা হচ্ছে যে তবে অনেক সময় শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বিবেচনা করা হয়, তবে অনেক সময় শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলিকে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে এক অঙ্কের সংখ্যা যদি বলা হয় তাহলে আমরা 1 থেকে 9 পর্যন্ত বলতে পারি। তবে গণিতের ক্ষেত্রে মাথায় রাখবে, যেহেতু আমরা গণিত পড়ছি, তো সেক্ষেত্রে আমরা ওটা কল্পনা, মানে কল্পনা বলতে কি, আমরা কাজের সুবিধার জন্য ওটা ভেবে নিচ্ছি। যেমন আমাদের, আমি আগেই বললাম যে পায়ের মান আমরা 22-7 কাজের সুবিধার জন্য ভেবে নিলাম, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি পায়ের মান তো 22-7 নয়। তেমনই আমাদের গণিত অনুসারে যদি আমরা বলি, একদম অথেন্টিক এবং একদম সঠিক যদি বলি, সঠিকভাবে যদি বলতে হয়, তাহলে শূন্যটাকেও কিন্তু আমাদের এক অঙ্কের সংখ্যার মধ্যে রয়েছে। অর্থাৎ এক অঙ্কের মোট সংখ্যা হলো কিন্তু 10টি, 0 থেকে 9 পর্যন্ত। আর গণিতে মোট 10টি অঙ্ক রয়েছে, যেটা আগেই বললাম, সেটা হলো 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, ঠিক আছে? তাহলে অঙ্ক আর সংখ্যা, যেহেতু আমার এক অঙ্কের যদি বলা হয়, তাহলে এক অঙ্কের অঙ্কও যেমন আমার 10টি, এক অঙ্কের সংখ্যাও কিন্তু আমার 10টি। ক্লিয়ার? বোঝা গেছে? চলো দেখো এবারে এই যে শূন্যকে নিয়ে যে সমস্যা হচ্ছিল, তার জন্য আমি দিয়েছি যে অঙ্ক, এই অঙ্ককেও আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। একটি হলো সার্থক অঙ্ক আর একটি হলো সহায়ক অঙ্ক। সার্থক অঙ্ক কোনগুলো? না, 1 থেকে 9 পর্যন্ত যে 9টা অঙ্ক রয়েছে, এই 9টা অঙ্ক হলো আমাদের সার্থক অঙ্ক। তার কারণ এদের নির্দিষ্ট একটা ভ্যালু রয়েছে, এরা নিজে নিজে থাকতে পারে, এদের কারো প্রয়োজন মানে না হলেও কোনো অসুবিধা নেই, এরা নিজেরা থাকতে পারে এককভাবে, কিন্তু এদের মান একটা নির্দিষ্ট পাওয়া যায়। কিন্তু শূন্যের এককভাবে কোনো নির্দিষ্ট মানই নেই। তাই এ যখন কোনো অঙ্কের পাশে বা কোনো সংখ্যার পাশে বসে, তখন কিন্তু সেইটাকে একটা গুরুত্ব দেয়, অর্থাৎ সহায়ক হিসেবে কাজ করে, যে কারণের জন্য আমরা শূন্যকে সহায়ক অঙ্ক বলে থাকি। এছাড়াও শূন্যকে আমরা নিরপেক্ষ সংখ্যা বলে থাকি। তার কারণ শূন্যের মধ্যে আমরা দেখেছি যে নাম্বার সিরিজ, যখন আমি তোমাদের যে শ্রেণীটা দেখাচ্ছিলাম, যে নাম্বারের ক্ষেত্রে নাম্বার যে শ্রেণী রয়েছে, আমাদের মিডিলে কি ছিল? 0 ছিল। অর্থাৎ এ না পজিটিভ না নেগেটিভ, আমার বাম দিক ছিল আমার নেগেটিভ, আর ডান দিক ছিল কি আমার পজিটিভ। অর্থাৎ এই দিকটা আমার পজিটিভ আর এই দিকটা নেগেটিভ, আর মাঝে আমার নিউট্রাল অর্থাৎ 0 ছিল। তাই শূন্য কিন্তু না ধনাত্মক না ঋণাত্মক, কোনোটাই নয়, অর্থাৎ এর কোনো চিহ্ন থাকে না। এবং যে কোনো সংখ্যার সাথে শূন্য যদি যোগ বিয়োগ করা হয়, তাহলে সংখ্যাটি কিন্তু অপরিবর্তিত থাকে। তুমি যেমন ধরো এই যে 10, এই 10-এর সাথে যদি আমি শূন্য যোগ করি সেটা একই থাকলো, আবার যদি 10-এর থেকে শূন্য বিয়োগ করি তাহলেও সেম একই থাকলো। তো সেই কারণের জন্য এটাকে আমার বলা হচ্ছে নিরপেক্ষ সংখ্যা বা সহায়ক সংখ্যা।
ঠিক আছে, বা সহায়ক অঙ্ক। একদিকে যেমন নিরপেক্ষ সংখ্যা বলা হচ্ছে, আবার একদিকে কিন্তু সহায়ক অঙ্কও বলা হচ্ছে বা সহায়ক সংখ্যাও বলতে পারো, কারণ আমরা জানি প্রত্যেকটা অঙ্কই কিন্তু এক একটা সংখ্যা। ঠিক আছে, তো এরপরে দেখো আমরা বলবো যে এছাড়াও কখনো কখনো এককে আমরা নিরপেক্ষ সংখ্যা হিসাবে বিবেচনা করে থাকি, কারণ এক না মৌলিক না যৌগিক, কোনোটাই নয়। আমরা আগেই বললাম এক মৌলিকও নয়, এক যৌগিকও নয়, তাই সেই কারণের জন্য আমরা এককেও কখনো কখনো নিরপেক্ষ সংখ্যা হিসেবে ধরে থাকি। তবে সাধারণত নিরপেক্ষ সংখ্যা বলতে আমরা শূন্যকেই কিন্তু বুঝি। বোঝা গেছে? এই গেল তোমাদের মূলত গণিতের যে নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেম থেকে আলোচনা। এর বাইরে থেকে এই সংখ্যা রিলেটেড কোনো প্রশ্ন তোমরা পাবে না, 100% তোমরা এটা শিওর থাকতে পারো। পুরোটাই এর মধ্যে আমি কভার করে দিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে। আর এই যে স্টাডি মেটেরিয়ালসগুলি, এগুলি যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে একদম স্বল্প মূল্যে তোমরা কিন্তু পিডিএফগুলি কালেক্ট করতে পারবে। যারা ইচ্ছুক তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারটিতে তোমরা অনলি হোয়াটসঅ্যাপ, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে তোমরা যদি জানাও যে পিডিএফ তোমাদের দরকার রয়েছে, একদম স্বল্প মূল্যে তোমরা কিন্তু এখান থেকে পিডিএফগুলো কালেক্ট করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক করে দিও একটা, তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, আর প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নিও। সকলে ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।